সূর্যের আলো ফুটছে অনেক আগেই। সে আলো এখন হালকা রোদে পরিবর্তন হয়েছে। শিকদার বাড়ি বড় ছেলের ঘরের বাড়ি পর্দা বেদ করে ঘরে ঢুকতে চাইছে। এতটা বেলা হয়ে গেছে, তবু সে হুঁশ নেই ঘরে থাকা মানুষ দুটোর, যারা বর্তমানে একে অন্যকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। ঢাকা থেকে ছুটে আসা মানুষটার শরীর খুবই ক্লান্ত। রনাপের চোখ তখনও বন্ধ, ঘুমটা এলোমেলো, শরীরটা ভারী। সেই ভারী শরীরটা পড়ে আছে এখন তার ছোট্ট আদুরে বইয়ের ওপর। মুখটা পেট ও বুকের মাঝে অবস্থান করছে। ঘরের দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে ডাকছে না। বাড়ির মানুষ জানে এখন আর ডাকার সাহস নেই। ছেলে এখন আর একা নেই। এই একটা ব্যাগকেই সব লজ্জা, সব শালীনতা গুটিয়ে থাকে। ইশতিয়াক ভাতিজাকে ডাকবে ডাকবে করেও সে বাধায় এগোতে পারছে না। হঠাৎ ফোনের একটানা আওয়াজে তার ভ্রু কুঁচকে ওঠে। ঘুম ভাঙে না, শুধু হালকা হয়। চোখ না খুলেই ফোনটা হাতে নেয়। রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো গলা, এ তোর আঙ্কেল কি উড়ে গেছে? বাজে কোটা খেলার আছে, আসার কথা 8টায়, এখন বাজে 9টা 38। তোর আর আজ আসার দরকার নেই, কাল বিদায় দেওয়ার পর আসিস। রনব কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারে না। পরক্ষণে বুঝতে পারে ফোনটা তার বইয়ের। ঘুম জড়ানো গলায় বলে, কে? ওপাশে হঠাৎ নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হক চকানো স্বর, জামাই রওনাপ। এবার পুরোপুরি জেগে বসে ভরকানো গলায় বলে, মানে? গলাটা গম্ভীর, ওপাশে নার্ভাস হাসি। হড়বড় করে বলে, সরি, সিরাতের জামাই। মানক ভাইয়া। সরি, আমি ভেবেছিলাম সিরাত। আমি তো তুই তুই করে বলছি, বুঝেছি। সে ঠান্ডা গলায় বলে, এখন ধীরে ধীরে বলো, কি হয়েছে? ভাইয়া, আজ আমার হলুদ। ওর 8টায় আসার কথা ছিল, এখনও আসছে না। চৌতির গলা এবার একটু নরম হয়ে আসে, থেকে আবার বলে, ওকে ফোনেও পাচ্ছি না। ও কোথায়? রনব ফোনে কানে রেখে মুখ তুলে সিরাতের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দিন না। আশা, কল কেটে দাও, আমি ওকে ডেকে দিচ্ছি। ও উঠে কল করবে তোমাকে। আশা ভাইয়া খট করে কল কেটে দেয়। এদিকে রওনা উঠে বসে, বইয়ের মুখের দিকে ঝুঁকে বেশ কয়েকবার ডাকে। এতে সিরাতের ঘুম কিছুটা হালকা হয়। নিবু নিবু চোখ দুটো মেলে বলে, আর একটু ঘুমাই। রওনা বইয়ের এমন আদুরে চেহারা আর স্বর শুনে গলে যায়। আর একটু ঝুঁকে ঠোঁটে আলতো স্পর্শ দিয়ে বলে, তোমার ফ্রেন্ড কল করেছিল, সেই বলল তোমাকে ডেকে দিতে। সিরাতের ঘুম পুরোপুরি ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, ফোন হাতড়ায়, ফোনটা এনে বইয়ের হাতে দেয়। ফোন অন করতে সিরাতের চঙ্কু চড়ক গাছ। রনাফের দিকে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি আরও আগে ডেকে দেবেন না? এখন ওরা আমাকে মেরেই ফেলবে। 8টায় যেতে বলেছে, এখন 10টা বাজতে যাচ্ছে। বসে বসে সময় নষ্ট না করে দ্রুত যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমি খাবার আনছি, খেয়ে বের হবে। আমি পৌঁছে দিব। সিরাত লাফ দিয়ে বিছানা থেকে নামলো। কাবার থেকে পোশাক বের করে নিয়ে দৌড় দেয় ওয়াশরুমে। একবারে কাপড় পাল্টে বের হয়। রাতে গুছিয়ে রাখা ব্যাগপত্রগুলো আবারও একবার দেখে তা তুলে নিয়ে বের হতে যাবে। এমন সময় ঘরে ঢুকে রওনা ফাতে খাবার না খেয়ে এক পা বাইরে দিব না, এখন খাওয়ার সময় নেই। আমিও ওখানে গিয়ে খেয়ে নেব। সেখানকার জোট ঝামেলায় মধ্যে আর খাওয়া হবে না। চুপচাপ খেয়ে নাও, আপনি বুঝতে পারছেন না? এই পর্যায়ে ধমকে উঠে রওনা বলে, একবার বলে দিয়েছি না, 10 হয় কোনো শব্দ বের করবে না মুখ থেকে। সকাল সকাল স্বামীর জার খেয়ে সিরাতের মুখ বার হয়ে আসে। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। অপর ব্যক্তির তাতে কোনো ভাবাবেগ নেই। সে ভাত মেখে মুখের সামনে ধরতে সিরাত বাক্য ব্যয় না করে চুপচাপ খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে রনব কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে সিরাতের উদ্দেশ্যে বলে, 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে তোমাকে নিয়ে যাব। দরকার নেই। আসে বইয়ে এসে প্রথমে নজরে আসে দাঁত দিয়ে নখ খুঁটতে থাকা বউকে। ধমক খেয়ে চুপ হয়ে গেছে। না হলে এত সময় ব্যয় করার জন্য এতক্ষণে ওয়াশরুমের দরজা ভেঙে
ঢুকে পড়তো হয়তো। সে বোতাম খোলার শার্টটা নিয়ে বইয়ের সামনে এসে হাঁটুতে মোড় দিয়ে তার সামনে বসে তার হাত দুটো তুলে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, লাগিয়ে দাও বোতামগুলো। সেরা তো নিঃশব্দে তার কথা মতো কাজ করে। হাতের কাজ শেষ হতেই রনব বইয়ের হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলে, সরি বউ, যদিও কোনো ভুল করিনি, তবুও বউ রাগ করেছে মানেই বরদের সরি বলা কর্তব্য। সিরাত মাথা নিচু রেখেই বলে, আমি রাগ করিনি। তাহলে কি অভিমান হয়েছে? আচ্ছা, তার জন্য সরি। কিছুই হয়নি। রনব উঠে দাঁড়িয়ে বইয়ের পাশে বসে থাকে, তার দিকে ঘুরিয়ে মুখটা হাতের অজলার মাঝে নিয়ে বলে, তাই তাহলে কথা বলছো না কেন? ঘুম থেকে উঠেছি তাই মুড অফ। রনব হেসে বুড়ো আঙুল গালে বুলাতে বুলাতে বলল, আচ্ছা, কিন্তু আমি তো আমার বউকে চিনি। এত শান্ত তো আমার পাখি না। বাইরের যেমনই হোক, আমার পাখি তার জামাই নামক খাঁচায় খুব বেশি উড়াউড়ি করে, ছটফট করে, সারাদিন কিচিরমিচির করে। রাগ করে না চড়োই তুমি। যদি এখন না খাও, ওখানে অনেক পরিচিত অপরিচিত মানুষের মাঝে কারো সুযোগ হবে তোমাকে খাবার খাওয়ার। তারপরে আবার সখীদের পেয়ে তো খাওয়ার কথা ভুলে যাবে। এখন যে খেয়ে গেলে এতে তোমার পেটও ভরা থাকলো, মন মতো আনন্দ করতে পারবা এখন। সিরাত বোঝে তার কথা। রনব নামক সুপুরুষটি বিনা কারণে তাকে কখনো বকে না, বকলেও আবার আদরে কথা আদর দিয়ে তা পুষিয়ে দেয়। ইদানিং তার আদরে মনে হয় ছোট্ট হয়ে যেতে ইচ্ছে করে। আফসোস হয় যদি লোকটার প্রথম জীবনেই যদি তার জীবনে থাকতে পারতো, না জানি কত ভালোবাসা পেত, কত আদর পেত। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়, মনে মনে গালি দেয় নিজেকে। আমার দেরি হচ্ছে তো, দিয়ে আসবেন নাকি? সিরাতকে ছেড়ে উঠে দাঁড়ায়, কোনো রকম চুলগুলো ঠিক করে বউ ব্যাগ পত্রসহ বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসা ইশতিয়াক রনবকে দেখে কিছু বলতে এগিয়ে আসতে রনব ইশারায় বাধা দেয়। সিরাতকে আগে পাঠিয়ে দিয়ে সে চাচার নিকট এগিয়ে এসে বলে, যা বলার পরে বলো, এখন টু শব্দ করবে না। সাথে বউ আছে, শুনলে ওর মন খারাপ হয়ে যাবে। আমি এসে তোমাকে সব বলবো। এখন বাইকের চাবিটা নিয়ে ইশতিয়াক বৃঙ্গের ন্যায় মাথা নাড়ে। শোবার ঘর থেকে চাবি এনে রনবের হাতে দেয়। রনব তাকে পিছনে ফেলে এগিয়ে যায়। গ্যারেজ থেকে বাইক নিয়ে বাইরে আসে। সিরাতকে বসতে ইশারা করতে সিরাত সাবধানতায় অবলম্বন করে ওঠে, বসে বাইকের পেছনে। এক হাতে জড়িয়ে ধরে রনবের পেট। তারা এসে থামে পুরনো আমলের একটা দোতলা বাড়ির সামনে। চৈতিরা একটা সময় যৌথ পরিবার ছিল। দাদার মৃত্যুর পর সকলে আলাদা আলাদা হয়ে গেছে। চৌতিরা রয়ে গেছে এ বাড়িতে। সিরাত নেমে মাথা থেকে হেলমেট খুলে রনবের হাতে ধরিয়ে দেয়। তার শরীর মনে হয় দুলছে। এত সময় ধরে তার মনে হচ্ছিল এই বুঝি পান যায় যায়, ভুলেও জীবনে আর এই লোকের সাথে বাইকে চড়বে না। রনব নিজের মাথায় হেলমেট খুলে সিরাতের উদ্দেশ্যে বলে, সাবধানে থেকো। প্রোগ্রাম শেষে কল কুক দিও, আমি এসে নিয়ে যাব। সিরাত তার কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, আসার সময় আর বাইক আনবেন না। দরকার পড়লে হেঁটে যাব, তাও বাইকে না। কেন? আপনি তো রাস্তায় নামলে ভুলে যান ওটা বাইক না, উড়োজাহাজ। যেভাবে উড়োজাহাজ চালাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল এইভাবে চলতে চলতে আমরা স্বর্গে চলে যাব। রনব বইয়ের কথায় কেবল হেসে উঠে বলে, এরপর থেকে তুমি যা থাকাকালীন আস্তে চালাবো বাইকে, আর আমি বাইক আর না। মরতে মরতে আমি বেঁচেছি, আপনি না। এখন যান, শেষ হলে কল দেব। এর মাঝে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। রনব বাধ্য স্বামীর ন্যায় মাথা নাড়ে। রনব তাকে বিদায় জানিয়ে ছুটিয়ে চলে তার উড়োজাহাজ। রনব চোখের আড়াল না হওয়া পর্যন্ত সে সেখানে অপেক্ষা করে। এরপর প্রবেশ করে বাড়ির ভেতরে। আশেপাশে পরিচিত মুখ খুঁজতে খুঁজতে পায় চৈতির মাকে। চৈতির মায়ের থেকে সখীদের অবস্থান জেনে সেই দিকে সে পা বাড়ায়। নির্দিষ্ট ঘরের সামনে এসে শুনতে পায় পরিচিত কিছু কণ্ঠস্বর। কয়েকটা শুকনো ঢোক গিলে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করতেই কয়েক জোড়া শিকারী দৃষ্টির কবলে পড়ে।
ভাবখানা এমন সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে তার ওপর। কিন্তু অবাক করা বিষয় কেউ কিছু বলল না। আবার দৃষ্টি স্বাভাবিকও হলো না কারো। প্রথমে এগিয়ে আসে ইলা, পিঠে চাপড় দিয়ে দাঁত বের করে বলে, আগে বললেই পারতি ভাই, যা এসেছে তাহলে তো আমরা আর সারা সকাল তোদের কল দিয়ে বিরক্ত করতাম না। সরি ভাই, আসলে আমার খেয়াল ছিল না উনি না বলেই চলে আসছে। সেই ভোরে রাতে এলেও তোদের বলে দিতাম আমার জন্য অপেক্ষায় না থাকতে। চৈতি এগিয়ে এসে কাঁধ জড়িয়ে বলে, না না সরি তুই বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তুই চাইলে রেস্ট নিতে পারিস, আমরা এদিক সামলে নিতে পারবো। আরে না না, সমস্যা নেই, ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছি। মোহনা তাদের অন্য একজন বান্ধবী। আরে এত তাড়াহুড়োর কী ছিল? তুই ধীরে সুস্থে আস্তে আস্তে আসতি। অসুস্থ দুর্বল শরীর নিয়ে দৌড়ঝাঁপ করতে গেলি কেন? সিরাতের এবার সন্দেহ জাগে। এত ভালো ব্যবহার তার হজম হচ্ছে না। সে তো মার খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে এসেছে, কিন্তু এখানে এসে তো দেখছে সব কেমন উল্টো উল্টো। আমি তো সুস্থ সবল ফিট আছি, কিন্তু তোদের তো ঠিক লাগছে না। মারার হলে এখনই মেরে দে, আমি পুরো প্রস্তুত আছি। এত ভনিতা করার দরকার নেই। ইলা বকা বকা হাসি দিয়ে বলে, অসুস্থ শরীরে আর কি মারবো বল? তুই বরং রেস্ট নে, আমরা সব কাজ সেরে ফেলবো। সিরাত এবার বেজায় চটে যায়। এগুলোর হাড়ে হাড়ে শয়তানি, নিশ্চয় কোনো গোলমাল আছে। সমস্যা কি? তখন থেকে অসুস্থ দুর্বল নিয়ে পড়ছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি একদম সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি? সবগুলো কি সকালে একেবারে এক্সপায়ার খেয়েছিস? মোহনা এগিয়ে এসে তাকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে বলে, তোর চেহারা আয়নায় দেখ। এই সুরত দেখলে যে কেউ তোরে বিশেষ রোগী বলবে। মোহনার কথায় সিরাত আয়নার দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। দ্রুত গলার ঝোলানো ওড়নাটা গলার চারপাশে পেঁচিয়ে নেয়, কেননা গলায় ঘাড়ে ছোট্ট চাক চাক তৈরি হয়েছে যা এখন নীল হয়ে আছে। লজ্জায় অস্বস্তিতে তার মাটির ভেতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কখনোই চায় না স্বামী স্ত্রীর গোপন সম্পর্কটা বাইরের কারোর সামনে প্রকাশ পাক। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা চার দেওয়ালের মাঝেই সুন্দর। মোহনা সিরাতের খুব কাছে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নেয় সকলে এখন যার যার কাজে ব্যস্ত। তাই নিচু স্বরে বলে, এখন ডেকে কী লাভ? যা দেখার সবাই দেখে ফেলেছে। এরকম ব্যাককেলের মতো খুলে নিয়ে ঘুরে বেড়া। আমি কি বুঝেছি নাকি? তা বুঝবি কেন? এখন শাড়ি পরবি কিভাবে? গলা ঘাড় সব তো বের হয়ে থাকবে। যখন এগুলো হয়েছে তখন নিষেধ করতে পারিসনি। সিরাতের অস্বস্তির মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। কণ্ঠ আরও চাপিয়ে বলে, আমি টের পাইনি, ঘুমছিলাম। আর তোরা যা ভেবে লাফাচ্ছিস তেমন কিছুই না। শুধু এতটুকুই, এখন ডাকবো কিভাবে সেই বুদ্ধি দে। ব্যবস্থা একটা করে ফেলবো, তবে আপাতত আমার কাছে একটা হিজাব আছে। দাদি ওটা পরে নামাজ পড়ে, ওটা পড়। বাড়িতে অনেক মানুষ, তাদের সামনে লজ্জায় পড়বি নহলে। মোহনার কথা মতো হিজাব পরে সবার সাথে হাতে হাত লাগায়। দুপুরে তারা ছাদে গায়ে হলুদের আয়োজন করেছে। সেখানের স্টেজ থেকে শুরু করে কাঁচা ফুলের গয়না সব কিছু তারা নিজ হাতে করেছে। সব শেষ করে তারা একে একে সাজগোজ ব্যস্ত হয়ে পড়ে। তাদের পরনে আজ কাঁচা হলুদ শাড়ি, যেটা আট পরে স্টাইলে পরার সাথে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে তৈরি, হাতে পায়ে আলতা, মুখে সাধারণ হালকা মেকআপ। সাজগোজ শেষে সকলে ছাদে যায়। সেখানে নাচ গান, হলুদ রং মাখামাখি ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে শেষ করে। রনব শিকদার বাড়ির থেকে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বইয়ের অপেক্ষায়। ঘণ্টাখানেক আগে কল দিয়ে আসতে বলে, তার খোঁজ নেই। মেজাজ খারাপ হচ্ছে এবার, একে তো বিকেল গড়িয়ে যাচ্ছে। সন্ধ্যার পর মাশরাফিরা আসবে। আজ বিয়ের দিনক্ষণ ঠিক করতে পাশাপাশি আংটি পরিয়ে যাবে, যে জন্য ছোট্ট করে একটা আয়োজন করা হবে। এখনও এখানে, তাহলে ওই মেয়ে বাড়ি যাবে কখন আর বিশ্রাম নেবে কখন?
বাড়ি গিয়েই ওই অবস্থায় বিছানায় পড়বে, গিয়ে ধমকে ধমকে উঠাতে হবে। তখন তার ভাবনা চিন্তার মাঝে হলুদের সাজে তার বউ আসছে। রণাপু সে হাঁ করে চেয়ে আছে সেদিকে। তার কাছে মনে হচ্ছে বউ তার দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে। একে এবার থেকে ডেকে দুকে রাখতে হবে। কখন কোন শকুনের নজর পড়ে যায় বলা মুশকিল। কাছাকাছি আসতেই দৃষ্টি সরিয়ে নেয়। সিরাত আসতে সে পাশের সিটের দরজা খুলে দেয়। সিরাতও গিয়ে বসে সেখানে। রণাপু উঠে বসে গাড়িতে, গাড়ি স্টার্ট দেয়। চলতি পথে এই পর্যন্ত তারা নিশ্চুপ। সিরাত নীরবতা ভেঙে বলে, জানেন আজ একটা মজার ঘটনা ঘটেছে। রণাপ দৃষ্টি সামনে রেখেই বলে, কি ঘটনা ঘটেছে শুনি। সিরাত পুরোপুরি তার দিকে ঘুরে বসে বলে, আজ ওদের বাসায় ওর এক মামি যাওয়ার পর থেকে আমার সাথে অনেক অনেক কথা বলেছিল, মেশার চেষ্টা করছিল। তারপর দুপুরের পর সবাই আমরা তখন ছাদে। উনি তখন আমাকে গিয়ে বলে, তোমার গার্জিয়ানের নাম্বারটা দিবে যদি কিছু মনে না করো। আসলে আমার একটা ছেলে আছে, ইতালি থাকে। রণাপ এবার গাড়ির ব্রেক কষে থামিয়ে তার দিকে তাকিয়ে বলে, তারপর তুমি কি করছো? আমি আর কি আপনার নাম্বার দিয়ে এসেছি, কারণ আমার গার্জিয়ান তো আপনি। বাহ, বেশ ভালো তো। স্বাভাবিকভাবে বলে, আবার ড্রাইভিংয়ে মন দেয়। ভাবুন উনি যদি আপনাকে কল দেয়, আমার বিয়ের প্রস্তাব দেয়, তখন কেমন হবে? সেই মজা না? রণাপ গাড় বাঁকিয়ে দাঁত দেখিয়ে তার দিকে তাকিয়ে বলে, হি হি, সেই মজা। সিরাত কৌতূহলী হয়ে জানতে চায়, তখন আপনি কি বলবেন? বলবো আমি ওর চাচাতো জামাই, এতদিন পেলে পুষে মানুষ বানাতে পারেনি, আপনি দেখেন পারেন কি না। মানুষ বানিয়ে আবার ফেরত দিয়েন, কারণ আমার একটাই চাচাতো বউ, বেশি থাকলে দিয়ে দিতাম। মাথা মোটা কোথাকার। এই আপনি মাথা মোটা বললেন কেন? তো কি মাথা চিকন বলবো? কি বুদ্ধিমতী বউ আমার। এক মহিলা তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিছে, আর এক চুল পাকনা জামাইয়ের নাম্বার দিয়ে এসে দাঁত কেলিয়ে বলছে, সেই মজা না? উনি চাইলো কেন? না চাইলে কি আমি চুল পাকনামি করতাম? তুমি দিবে কেন? যে রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ তাতে ওই মহিলাকে আর কি দোষ দেব? একে তো আগুন সুন্দরী রূপ। তার ওপর এই মহিলার যে জামাই আছে তা তো বোঝার উপায় নেই। না আছে হাতে, না আছে নাকে। শোন, যদি চুরি নাক ফুল পরে যেতে পারো তাইলে যাবা, তা না হলে বাড়ির বাইরে পা বাড়াতে পারবে না, বুঝেছো? ঝাঁঝালো কণ্ঠে বলল সিরাত। তার কথার ঘাবড়ে যায়, উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয় না। ইশতিয়াক ও রণাপ একটা লেকের পাড়ে বসে আছে, দুজনেই নীরব। তোমার কান পর্যন্ত খবর পৌঁছে গেছে তাহলে? হিয়ালি না করে সোজা সাপটা বলো, নাজনীরের সাথে দেখা করছিস কেন? কি চাই আবার? শোন রণাপ, তোর কোনো কাজে সিরাত যদি কষ্ট পায়, ওর চোখে পানি আসে, আমি ইশতিয়াক শিকদার তোকে পুঁতে ফেলবো। রণাপ চাচার কথায় হাসে বলে, তোমার ভাতিজির এক ফোঁটা চোখের পানি আমাকেই উতলা করে তোলে, সেখানে কিভাবে তার চোখের পানি কারণ হব? নাজনীন কি করতে আসছে? নাহিলের সাথে দেখা করতে চায়। তুই কি বলছিস? ও যদি ঝামেলা করে তোদের সংসারে, কিছুই করবে না, ও এমন মেয়েই না। নিজের সুখ বিসর্জন দিতে রাজি, কিন্তু অন্যের সুখ কাটতে আসবে না। আর যদি মনে সংশয় থাকে আমাকে নিয়ে, তবে নিশ্চিন্তে থাকতে পারো। অতীত হারিয়ে বর্তমানকে পেয়েছি, আবার সেই অতীতকে টানার বোকামি আমি করব না। তোকে আমি ভরসা করি, কিন্তু তবুও ভয় থেকেই যায়। একটা রণাপ তার কথার পিঠে কথা বলে না। ইশতিয়াকও আর ঘাটায় না। তার যতটুকু প্রয়োজন সে জেনেছে, নিশ্চিন্ত হয়েছে, এর বেশি দরকার নেই। গল্প সমাপ্তির প্রণয়। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।